আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমরা সবাই ভালো আছি, তাই না বন্ধুরা? আজ আমি তোমাদের গণিত বিষয়টা নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা কি করেছিলাম? 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে আজকে আমরা কি শিখব? দেখো, একটু বোর্ডে দেখে নাও। 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। তাহলে বন্ধুরা চলো আমরা একটি সমস্যা দেখি। তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে দেখো। এখানে বলেছে মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে এর মোট দাম কত হবে? কে কিনেছে? মিনা। কতটি পেন্সিল? 13টি পেন্সিল কিনেছে। আর প্রতিটি পেন্সিলের দাম কত টাকা বলো তো বন্ধুরা? প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা। প্রতিটি বলতে আমরা বুঝি একটি পেন্সিলের দাম 21 টাকা। তাহলে বন্ধুরা এর মোট দাম কত হবে? আমরা একটু চিন্তা করি। আমরা সবাই একটু চিন্তা করি। কি করতে বলেছে বন্ধুরা? আমাদেরকে মোট দাম বের করতে বলেছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? চিন্তা করে বলি। ঠিক বলেছো, আমরা গুণ করে বের করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে একটি পেন্সিলের দাম যদি 21 টাকা হয় তাহলে 13টি পেন্সিলের দাম কত হবে? আমরা একটু চিন্তা করি। ঠিক আছে বন্ধুরা, 13টি পেন্সিলের দাম কম হবে না বেশি হবে বলো তো? ঠিক বলেছো তোমরা, 13টি পেন্সিলের দাম বেশি হবে। আর আমরা এটা কিভাবে পেতে পারি? একটু চিন্তা করি। ঠিক বলেছো তোমরা, আমরা এটি গুণ করে পেতে পারি। চলো বন্ধুরা আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলি। একটি পেন্সিলের দাম 21 টাকা। তাহলে 13টি পেন্সিলের দাম কত হবে? ঠিক বলেছো, আমরা এটা কি করব? গুণ করে বের করি। দেখো, আমরা বাক্যটি লিখে ফেলি। পেন্সিল কতটি? 13টি। আর প্রতিটি পেন্সিলের দাম কত টাকা? 21 টাকা। একটি পেন্সিলের দাম 21 টাকা। গুণ করব। একটি পেন্সিলের দাম 21 আর 13টি পেন্সিলের দাম কি করে বের করব? গুণ। এখানে আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলবো। এখন আমরা তো জানি না, তাই না, যে 13কে 21 দিয়ে গুণ করলে কত হবে? এটা আমরা চলো করে ফেলি। ঠিক আছে বন্ধুরা, এসো। দেখো, আমরা গত পাঠে কি করেছিলাম মনে আছে তোমাদের? 17কে ভেঙে ফেলেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে আসো, এখানে কত আছে? 13। আমরা একটু 13কে ভেঙে ফেলি। দেখো বন্ধুরা, আমরা একটু 13কে ভেঙে লিখি তো। 13কে কিভাবে ভাঙা যায় একটু চিন্তা করি। কিভাবে ভাঙা যায়? ঠিক বলেছো তোমরা, 13কে ভাঙা যায় এভাবে। দেখো, 10 যোগ 3 কত হলো? 13। তাহলে এসো বন্ধুরা আমরা এটা করে ফেলি। দেখো, 21 গুণ 13। আর 13কে আমি ভেঙেছি। 10 যোগ 3। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের আগের ক্লাসে মনে আছে না? আমরা আগে 21 লিখব। এবার 13টাকে ভেঙেছি 2 ভাবে। আমরা প্রথমে 10টাকে নিয়ে আসি। প্রথমে 21 গুণ 10 লিখব। তাহলে 21কে 10 দিয়ে গুণ দিলে কত হবে বন্ধুরা? আমরা কি জানি? আমরা এটা কিন্তু করতে পারি, তাই না বন্ধুরা? আমরা 21কে 10 দিয়ে গুণ করলে কত হবে? আমরা 10-এর গুণ শিখেছি না? এখানে আমাদের শূন্য আছে কয়টি? একটি। তাহলে আমরা ডান দিকে একটি শূন্য বসিয়ে দিব।
এখন আমি 1 দশক কত আছে 1 দশক। এখন 1 দিয়ে আমি বাকি সংখ্যাটিকে গুণ করব 21 কে। তাহলে কত হবে 1 দিয়ে 21 কে গুণ করলে 21, তাই না বন্ধুরা? ঠিক বলেছো তোমরা। তাহলে এখন আমার 10 তো আমি নিয়ে ফেললাম, এখন কত আছে বলো তো 3। তাহলে আবার লিখে ফেলি 21 গুণ 3 কত হবে বলো তো বন্ধুরা? ঠিক বলেছো, কত 63, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা এটাকে যোগ করে ফেলি। কত হবে 3 যোগ 0 কত হবে বলো তো? ঠিক বলেছো 3। 1 দশক 6 দশক কত বলো তো? ঠিক বলেছো 7 দশক। আমরা দশকের ঘরে 7 লিখলাম। এবার দেখো শতকের ঘরে কত আছে 2, আর আমাদের নিচের সংখ্যাটিতে শতক নেই, তাই না? তাহলে আমরা শতকের ঘরে কত বসাবো 2। চলো আমরা আমাদের গাণিতিক বাক্যটিতে ফিরে যাই। গাণিতিক বাক্যটা কি লিখেছিলাম? 21 গুণ 13 সমান আমাদের একটি ঘর ছিল। তাহলে এখানে কত বসবে? ঠিক বলেছো, কত বের করলাম আমরা? 273। আমরা এর ভিতরে লিখে ফেলি। এই গুণটি আমরা সরাসরি করে ফেলি। 21 গুণ 13। আমরা কি করেছিলাম আগে মনে আছে তোমাদের? এককের সংখ্যা দিয়ে এককের সংখ্যাকে গুণ করব। তাহলে চলো আমরা এককের সংখ্যা দিয়ে এককের সংখ্যাকে গুণ করি। 1 গুণ 3, 1 গুণ 3 কত হবে বন্ধুরা? 1 3 গুণে, ঠিক বলেছো 1 3 গুণে 3। তাহলে আমরা এককের ঘরে লিখে ফেলি 3। এবার আমরা দশকের স্থানটা গুণ করব। দশকে কয় দশক আছে বন্ধুরা? 2 দশক। তাহলে আমরা গুণটা করে ফেলি। 2 3 গুণে কত হবে বলো তো? 2 3 গুণে, বলো? ঠিক বলেছো 2 3 গুণে 6। আমরা 6টাকে লিখে ফেললাম। 21 কে 3 বার গুণ করলে কত হবে? 63। চলো আমরা এবার দশকের স্থানটা গুণ করি। দশকের ঘরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দিয়ে আমরা গুণ করি। কতকে গুণ করব? 21 কে। দেখো আমরা তো প্রথমে এককের সংখ্যাটি দিয়ে 21 কে গুণ করে ফেলেছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা সংখ্যাটি লিখে ফেলি 63। এবার আমরা কি করব? দশকের সংখ্যাটি দিয়ে 21 কে গুণ করব। কিভাবে দেখো তো বন্ধুরা? দশকের সংখ্যাটি কত? 1। 1 দশক দিয়ে আমরা 21 কে গুণ করব। তাহলে কত পাবো বলো তো? 21 গুণ 1 দশক। তাহলে কত হবে বলো তো? 21 গুণ 1 দশক। তাহলে 21 দশক। 21 দশক। আর 21 দশকে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 210, কারণ আমাদের দশকে একটি শূন্য। তাহলে আমরা 21 গুণ 1 দশক কত লিখব? 21 দশক। তাহলে আমাদের দশকের ঘর কোনটি দেখে নাও। এটা হচ্ছে আমাদের এককের ঘর। এককের ঘরে 3 আছে আর দশকের ঘরে 6 আছে। তাহলে আমরা কি বসাবো? দশকের ঘরে 21 দশক লিখব। আমরা ডাইন থেকে লিখব। আমাদের ডাইনে কত?
এক, তাহলে আমরা দশকের ঘরে 1 লিখব আর শতকের ঘরে 2 লিখব। এবার আমরা আমার 3-এর নিচের ঘরটি অর্থাৎ এককের ঘরটিতে ফাঁকা। তাহলে বন্ধুরা আমরা তো 21 দশকটা লিখে ফেলেছি, কিন্তু আমাদের 21 দশকে কত? 210। তাহলে এখানে আমাদের কি রয়ে গিয়েছে দেখো তো? 0 একক। আমরা এখন এককের ঘরটিতে 0 বসিয়ে দিব। 0 একক, 3-এর নিচে 0 বসিয়ে দিব। এখন আমরা সংখ্যাটিকে যোগ করব। 3 যোগ 0 কত হবে বলো তো? ঠিক বলেছ, 3। এবার আমরা দশকের স্থানে যোগ করি। 1 দশক যোগ 6 দশক কত হবে? ঠিক বলেছ তোমরা, 7 দশক। এবার আমরা শতকের স্থানটিতে যাই। শতকের স্থানটিতে কত শতক আছে? 2 শতক আছে, তাই না বন্ধুরা? আর উপরের ঘরটিতে কিন্তু খালি আছে। আমরা এখানে 2 শতক লিখব। তাহলে বন্ধুরা আমরা 273 পেয়ে গেলাম। 273 আমাদের কি? 13টি পেন্সিলের দাম। তোমরা কি একটু অন্যভাবে দেখতে চাও? এসো আমরা একটু অন্যভাবে দেখি। 21 গুণ 13। আমরা প্রথমে কি করব? 3 একক দিয়ে 21কে গুণ করে ফেলবো। তাহলে 21 গুণ 3 কত হবে বন্ধুরা? আমরা তো আগেই জেনে ফেলেছি। ঠিক বলেছ, 63। এবং এরপরে আমরা কি করব? 1 দশক দিয়ে 21কে গুণ করব। তাহলে কত হবে বলো তো? 21 গুণ 1 দশক অর্থাৎ 10। 1 দশকে 10। 21 গুণ 10 কত হবে বলো তো বন্ধুরা? ঠিক বলেছ, 21 গুণ 10 210। আমরা তো ডান দিক থেকে লিখব। এককের ঘরে 0, দশকের ঘরে 1, 1 দশক এবং শতকের ঘরে যাবে 2। এবার আমরা এটাকে যোগ করে ফেলি। 3 যোগ 0 3, 6 দশক যোগ 1 দশক কত হলো বলো বন্ধুরা? 7 দশক। এবং শতকের ঘরে কত হবে? 2 শতক, 2। তাহলে বন্ধুরা দেখো আমরা কিভাবে এই গুণটি করতে পারি, কতগুলো উপায়ে, তাই না বন্ধুরা? আমরা অনেকগুলো উপায়ে এই গুণটি করে ফেললাম। তাহলে ঝটপট আমরা সবাই আমাদের বইয়ের 56 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্কটি করি সবাই একসাথে। চলো আমরা এই গুণটি সরাসরি করব। ঠিক আছে বন্ধুরা? আমরা তো অনেকগুলো উপায় শিখলাম, তাই না? এবার আমরা সরাসরি গুণ করব। কত? 31 গুণ 21। তাহলে আমরা সরাসরি করি বন্ধুরা। 1 আমরা 1 একক দিয়ে 31কে গুণ করব। তার 31 গুণ 1 কত হবে? 31। তাহলে আমরা বসিয়ে ফেলি 31। এবার দশকের স্থানটি গুণ করি। আমাদের কয় দশক আছে? 2 দশক। 2 দশক দিয়ে আমরা 31 সংখ্যাটিকে গুণ করে ফেলি 2 দশক দিয়ে। তাহলে 31 গুণ 2 কত হবে? 2 3 2 1 গুণে 2, 2 3 গুণে 6 অর্থাৎ 31 গুণ 2 দশক, 62 দশক। আমরা 62 দশকে কত পাবে বন্ধুরা? 62 দশকে 6
20। তাহলে আমরা এখন লিখে ফেলি, আমরা দশকের ঘরটিতে কত বসাবো? 2। দশকের ঘরটিতে 2 এবং শতকের ঘরটিতে 6। এবার দেখো তো বন্ধুরা, আমরা আমাদের দশকের ঘরটিতে কত বসিয়েছি? 2, শতকে 6। তাহলে 6 10 2 62। 62 দশক। আমি 62 দশকটাকে কোথায় বসিয়েছি দেখো? 3 দশকের নিচে। এখন আমি আমার 62 দশকে হচ্ছে 620। তাহলে এখানে আমার কি রয়ে গেছে দেখো তো? 0 একক। এখন আমি 0 এককটিকে আমার এক এককের নিচের ঘরটিতে বসিয়ে দিব। এরপর আমরা যোগ করে ফেলব। 0 যোগ 1 বলো তো কত? 1। 3 দশক যোগ 2 দশক কয় দশক বলো তো বন্ধুরা? ঠিক বলেছ, 5 দশক। এবং 6 শতক আমরা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের উপরের ঘরে আর শতক নেই। তাহলে আমাদের কয় শতক আছে? 6 শতক। আমরা সরাসরি 6 শতককে বসিয়ে দিব। আমরা কত পেয়েছি? 651। কি আমরা কি গুণ বুঝতে পারিনি? বুঝতে পেরেছি, তাই না? কত উপায়ে করা যায় আমরা জানলাম। আচ্ছা বন্ধুরা, আমরা শুরু থেকে আরেকটু মনে করি আমরা কি করলাম আজকে। আমরা 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা শিখলাম, তাই না বন্ধুরা? তাহলে আমরা আমাদের বাড়ির কাজ নিতে হবে না? চলো সবাই খাতা বের করে ফেলো, আমি তোমাদের বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে আমাদের বইয়ের 56 পৃষ্ঠার 1, 2 এবং 4 এই 3টি গুণ আমরা আমাদের খাতায় করে নিয়ে আসবো। কেমন? ভালো থাকবে তোমরা, আর বাসায় মনোযোগ দিয়ে বাড়ির কাজগুলো করবে, ঘরের বাহির হবে না, সতর্ক থাকবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই না? নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এর আগে কি করেছিলাম মনে আছে তোমাদের? আমরা যোগ করেছি, বিয়োগ করেছি,
গুণ করেছি, ভাগ করেছি, তাই না বন্ধুরা? তাহলে আজকে আমরা কি করব? চলো আজকে আমরা কিছু নতুন জিনিস শিখব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় গাণিতিক প্রতীক। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা গাণিতিক প্রতীক সম্পর্কে জানি। বোর্ডে দেখো সবাই একটু, এখানে নিচের গাণিতিক বাক্যগুলো আমরা লক্ষ্য করি। এগুলো বিভিন্ন গাণিতিক প্রতীক দ্বারা গঠিত। এগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করার চেষ্টা করি। তাহলে দেখো তো বন্ধুরা, প্রথমে কি আছে? 2 যোগ 3। এর পরেরটা কি আছে? 30 ভাগ 5 যোগ 8। এর পরেরটা কত? 7 বিয়োগ 6 সমান 1। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে আমরা সংখ্যা বুঝতে পারছি, তাই না? এবং আমাদের প্রক্রিয়াগুলো বুঝতে পারলাম। ভাগ যোগ বিয়োগ এগুলো আমাদের কি? প্রক্রিয়া প্রতীক। এটা আমরা জানি, তাই না বন্ধুরা? কিন্তু দেখো পরেরটাতে কি আছে? পরেরটাতে আছে 4 গুণ 6। আমরা গুণটাকেও চিনি, তাই না? এ সম্পর্কে জানি। তারপরে একটা চিহ্ন আছে এবং তারপরে আছে কত? 26। তোমরা কি বলতে পারো এই চিহ্নটার নাম কি? আমি বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? এটা হচ্ছে সম্পর্ক প্রতীক। এবং এই প্রতীকটার যে আলাদা নাম আছে সেটা আমরা পরে জানবো। শুধু আমরা এতটুকু জানি এটা হচ্ছে সম্পর্ক প্রতীক। এর পরেরটা দেখো 35 ভাগ 5, অর্থাৎ সংখ্যা প্রতীক এবং ভাগ আছে। ভাগ হচ্ছে আমাদের কি? আমরা তো জানি প্রক্রিয়া প্রতীক। এরপরে একটা চিহ্ন আছে, দেখো এটার নাম কি? এই চিহ্নটার আমরা আগে দেখেছিলাম একটা, দেখো এটা একটু আলাদা না? এটাও একটা সম্পর্ক প্রতীক। ঠিক আছে বন্ধুরা, তাহলে এসো আমরা এই যে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং আরো কিছু প্রতীক আছে, এই প্রতীকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এবার তোমরা একটু আমার হাতের দিকে তাকাও। দেখো এটা কি? ভাগ চিহ্ন, তাই না? আচ্ছা, এরপরে এটা কি? বিয়োগ চিহ্ন। ঠিক আছে বন্ধুরা, এটা তো আমরা চিনি, তাই না? এরপর এটা গুণ চিহ্ন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া প্রতীক। যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া প্রতীক। এবার আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো তো এটা কত লেখা? 2 লেখা। তারপরে এটা কত লেখা আছে? দেখো তো 7। ঠিক বলেছো, কত? 7। এবার এটা বলো তো কত? 4। দেখো আমার হাতে যেগুলো 7, 0, 4, এগুলো হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা দেখো আমার হাতে কিছু কার্ড আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা? দেখো এটা কি চিহ্ন? আমি বলেছি আগে এটা কি? সম্পর্ক প্রতীক, কিন্তু এর একটা নাম আছে না? এটা হচ্ছে ক্ষুদ্রতর বা ছোট। দেখো ক্ষুদ্রতর বা ছোট। এবং আমরা এটাকে খুব সহজে মনে রাখি কিভাবে জানো? এই চিহ্নটা আমাদের ডান হাতে এভাবে ধরে, দেখো ডান হাতটা কেমন করলে এই চিহ্নটার মতো হয় না? ঠিক বলেছো, তাই না বন্ধুরা? এবার দেখো আরেকটা আছে, এটা এটা কি মনে হচ্ছে? ডান হাতের মতো না, এটা আমাদের, দেখো বাম হাতটাকে আমি এভাবে ধরি, চিহ্নটার সাথে মিল হয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের বৃহত্তর চিহ্ন বা বড় বলি আমরা। ঠিক আছে বন্ধুরা, এরকম আমাদের দেখো আরো অনেকগুলো আছে। প্রথমে কি দেখিয়েছিলাম আমরা? এটা কি বলতো? এটা হচ্ছে সমান চিহ্ন। এবার আরেকটা দেখাই তোমাদের, দেখো সমানের মাঝখান দিয়ে আরেকটা দাগ দেওয়া, এটা হচ্ছে সমান 9। এই চিহ্নটার নাম হচ্ছে সমান 9। আরো একটা চিহ্ন দেখি, দেখো তো এটা আমার কোন হাতের মতো মনে হচ্ছে? ভালো করে দেখে বলো তো। এটা আমার বাম হাত, অর্থাৎ এটা বৃহত্তর 9, বড় 9।
আরো একটা আছে, আরেকটা বাকি আছে না? দেখো, এই যে দেখেছো, এটা হচ্ছে আমার ডান হাতের চিহ্ন। এর আগে কি বলেছিলাম? এটা ক্ষুদ্রতর বা ছোট। এবার দেখো এই চিহ্নটার মাঝখানে আরেকটা দাগ দেওয়া আছে না? এটা হচ্ছে ক্ষুদ্রতর নয় বা ছোট নয়। তাহলে বন্ধুরা চলো আমরা একটু বোর্ডে ফিরে যাই। দেখো, আমরা গাণিতিক প্রতীকগুলো নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে আমরা কি বলবো? সংখ্যা প্রতীক। দেখো, আমাদের সংখ্যা প্রতীক 0 থেকে 9 পর্যন্ত। তাহলে কয়টি হলো বলো তো? 10টি। তাহলে আমাদের সংখ্যা প্রতীক কয়টি? 10টি। এবার যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। দেখো, কয়টি প্রক্রিয়া প্রতীক? 4টি। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বুঝতে পেরেছো বন্ধুরা? এবার দেখো, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। অর্থাৎ এই প্রতীকগুলো দিয়ে কি করা হয়? সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়। সেটা কি? সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয় এবং ক্ষুদ্রতর নয়। এগুলো হচ্ছে আমাদের সম্পর্ক প্রতীক। তাহলে সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। দেখো, আমরা কিভাবে এগুলোকে মনে রাখবো এবং এটাকে আমরা পরিষ্কার করে পড়বো। দেখো, এটা হচ্ছে সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর। এরপরেরটা কি? সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আমাদের এই প্রতীকগুলোর নামগুলো আমরা পরিচিত হলাম। ওকে, এখন আমরা বলতে পারবো, তাই না বন্ধুরা, আমাদের প্রতীকগুলো সম্পর্কে? আমি যদি বলি, বলো তো সংখ্যা প্রতীক কয়টি? ঠিক বলেছো, কয়টি? 10টি। 0 থেকে 9। আবার বলো তো প্রক্রিয়া প্রতীক কয়টি? ঠিক বলেছো, কয়টি? 4টি। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তাহলে বলো তো এবার সম্পর্ক প্রতীক কয়টি? এতক্ষণে হয়তো তোমরা গুণে ফেলেছো, তাই না? সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। বৃহত্তর, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়, সমান এবং সমান নয়। এবার আমরা আমাদের বইয়ের 67 পৃষ্ঠাটা সবাই বের করব এবং পাশাপাশি সবাই আমার বোর্ডের দিকে একটু তাকাও। দেখো, এখানে কি বলেছে? গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। কি ব্যবহার করতে বলেছে? গাণিতিক প্রতীক। যে প্রতীকগুলো সম্পর্কে এতক্ষণ আমরা জানলাম, তাই না বন্ধুরা? সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক। দেখো বন্ধুরা, এই পৃষ্ঠায় আমাদের কয়টি সমাধান করতে হবে? দেখো তো, 1, 2, 3। এখান থেকে আমরা 1 নম্বর গাণিতিক প্রতীক ব্যবহার করে সমস্যাটা সমাধান করি। বোর্ডে দেখো সবাই, 1 নম্বরে কি বলেছে? 47 96 থেকে বড় নয়। 47 96 থেকে বড় নয়। এখানে বলেছে তুমি গাণিতিক প্রতীক বসাও। আমরা একটু ভালো করে লক্ষ্য করি। প্রথম সংখ্যাটা কত? আমরা সমাধানে যাই। দেখো, প্রথম সংখ্যাটা কত? 47। 47 কয় 10 কয় বলো তো? 4 10 7। ঠিক বলেছো, 4 10 7। আমরা লিখি 4 10 7। আমরা 47 লিখে ফেললাম। এবার কত লিখবো বলো তো? 96। 96 কয় 10 কয় বলতে পারবে? ঠিক বলেছো, 96 9 10 6। 9 10 6। এবার বলেছে 47 96 থেকে বড় নয়। তাহলে এখানে আমাদের কি
কি বসবে? দুইটি সংখ্যার মাঝে একটা সম্পর্ক আছে, তাই না? সেই সম্পর্কটা কি হবে বলো তো? আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখো, 96 থেকে বড় 9। আমি তোমাদেরকে সম্পর্ক প্রতীক শিখিয়েছি না? প্রথমে বলেছি না বড় 9। আমার হাতে কার্ড দেখো তো একটু। এই যে, এটা কোন হাত? ঠিক বলেছো, এটা আমাদের বাম হাতের চিহ্ন। আর বাম হাতের চিহ্নটাকে আমরা কি বলেছিলাম? বৃহত্তর চিহ্ন বা বড় চিহ্ন। তাহলে আরেকটা প্রতীক দেখি। দেখো, এটা কি বন্ধুরা? বাম হাতের চিহ্ন, কিন্তু মাঝখানে কি আছে? একটা দাগ দেওয়া আছে। আমি কি বলেছিলাম? মাঝখানে দাগ দেওয়া থাকলে এটা কি হবে? বৃহত্তর। ডান হাতেরটা দেখো, এটা হবে বৃহত্তর, আর এটা বৃহত্তর নয় বা বড়। বাম হাতেরটা বড় নয়। তাহলে এখন আমাদের এই দুটি সংখ্যার মাঝে কোন প্রতীকটা ব্যবহার করব? ঠিক বলেছো তোমরা। আমরা আমার এই যে বাম হাতে যে প্রতীকটা দেখছো, এটা এখন ব্যবহার করব। এই দেখো, বড় লিখলাম, লিখে তারপরে কি মাঝখানে কেটে দিলাম। এটা হচ্ছে বড় 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরো একটা করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, 2 নাম্বার কি আছে? 9,900। 9,009 এর সমান 9। আমরা এককের ঘরে আগে লিখি। কত? এককের ঘরে 9। এবার দেখো তো, 900। আমাদের দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি বসাবো? 0। এবার আমার শতকের ঘরে কত লিখতে হবে? 900। তাহলে কত লিখবো? 9। এবার চলো আমরা এই সংখ্যাতে ফিরে যাই, 9,009। আমরা আগে এককের সংখ্যাটা লিখে নেই। এককের ঘরে কত? 9। এবার দেখো তো বন্ধুরা, দশকের ঘরে সংখ্যা আছে? নেই, তাহলে কি লিখবো? 0। এবার দেখো তো বন্ধুরা, 9,000। এখানে কি শতকের ঘরে সংখ্যা আছে? না, নেই। তাহলে আমরা কি দেবো বলো তো? ঠিক বলেছো, আমরা 0 বসাবো। এবার হাজারের ঘরে কত হবে? ঠিক বলেছো, হাজারের ঘরে 9। এখন হয়ে গেল, দেখো, একক, দশক, শতক, হাজার। 9,009। এবার আমরা এই দুটি সংখ্যার মাঝে কি বসাবো? প্রতীক বসাবো। কি বলেছে শেষে খেয়াল করো? সমান 9। এবার তোমরা একটু আমার হাতের দিকে খেয়াল করবে বন্ধুরা। এটা কি চিহ্ন বলো তো? এটা হচ্ছে সমান চিহ্ন। আমি আগেই বলেছি, এখন এই সমান চিহ্ন আর মাঝখান দিয়ে যদি আমি একটা দাগ দেই, তখন তাকে কি বলা হবে? সমান 9। ভেরি গুড, তোমরা বলতে পেরেছো। দেখো, এই চিহ্নটা সমান চিহ্নর মাঝ বরাবর একটি দাগ দাও, তাহলে এটা কি? সমান 9। তাহলে আমরা এখানে কি চিহ্ন বসাবো? সমান 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এখন ঝটপট একটি অঙ্ক করো তো। করতে পারবে? দেখো, আমি তোমাদের সহযোগিতা করছি, তোমরা আমার সাথে সাথে করো, কেমন? দেখো, 25 24 থেকে ছোট নয়। এবার তোমরা করো তো। করে ফেলেছো? ঠিক বলেছো। আমরা এখন কত লিখবো? প্রথমে 25। 25 কয় 10 কয় 25 বলো তো? 2 10 5 25। আর 24 2 10 4 24। এখন আমরা কি করব? এই দুটি সংখ্যার মাঝে একটি প্রতীক বসাবো। তাহলে আমাদের প্রতীকটা কি দেখো, আমরা খেয়াল করি, ছোট 9। বন্ধুরা, তোমাদের কি মনে পড়েছে ছোট 9 কোনটি হবে? দেখতে চাও? ওকে, দেখো তো বন্ধুরা, আমি কি বলেছিলাম? এটা আমার কোন হাত? ডান হাত। তাহলে এটা কি? ছোট বা বৃহৎ, ক্ষুদ্রতর, তাই না বন্ধুরা? এবার দেখো তো, এটা কি? ছোট চিহ্ন, ছোট চিহ্নের মাঝ বরাবর একটি দাগ দেওয়া, তাহলে এটার নাম কি? ছোট 9। তাহলে এখন আমরা এই চিহ্নটাকে বসিয়ে দিব। ছোট 9, ঠিক
আছে বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব? আমাদের খালি ঘর পূরণ করব। এটা তোমরা একটু চেষ্টা করো, দেখি আমরা পারবো কিনা। খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। ঠিক আছে, আমি একটি করে দেখিয়ে দিচ্ছি, বাকি আরেকটি তোমরা করবে, কেমন? দেখো এটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে 2 নম্বরের 1 3 গুণ 5। এরপরে কি বলেছে? একটি খালি ঘর দিয়েছে, দেওয়ার পরে কত লিখেছে বলো তো? 15। তাহলে বন্ধুরা এখানে কি চিহ্ন বসবে? আমরা কি বাম পক্ষ করে নেব? দেখি কি হয় আমাদের বাম পক্ষ। এখানে আমরা যেহেতু আমাদের দুটি পক্ষ আছে, এ পাশে আছে 3 গুণ 5 আর আমাদের ডান পাশে আছে 15, আমরা একটু বাম পক্ষে যাই, দেখি আমাদের বাম পক্ষে 15 আসে কিনা। বাম পক্ষ সমান কত? 3 গুণ 5। আমরা বন্ধুরা আমরা তো নামতা শিখে এসেছি না? তোমাদের মনে আছে বলো তো? 3 এর ঘরের নামতা, এটা তো আমরা পারি, তাই না? 3 5 গুণে 15। ঠিক বলেছো তোমরা, 3 5 গুণে 15। আর দেখো তো আমাদের ডান পক্ষে কত আছে? ঠিক বলেছো, ডান পক্ষে 15। আমাদের ডান পক্ষে কত? 15। তাহলে বন্ধুরা দেখো তো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুইটাতে আমাদের সংখ্যা কি সমান না? তার মানে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা এখন লিখি বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে কি বলতো? তার মানে আমরা এখন কি লিখব? আমরা আবার এখন আমাদের চিহ্ন বসিয়ে দিব, 3 গুণ 5। এবার আমরা খালি ঘরটাতে কি বসাবো? এই দেখো কি পেয়েছি আমরা, সমান চিহ্ন। তাহলে এখানে আমরা কি বসিয়ে দিব? সমান। এখন আমরা এই খালি ঘরটাতে সমান চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা 2 এর 2 নম্বরটা করে ফেলো। ঠিক আছে, আমি তোমাদের 3 নম্বর থেকে একটি করে দেখে দিচ্ছি। দেখো খালি ঘরে ছোট নয় ও বড় নয় এই চিহ্ন বসাতে হবে। এর দুটির মধ্যে কোনটি এখানে বসবে? আমরা তো দুটি চিহ্ন একবারে বসাবো না, তাই না? আমাদের যে কোনো একটি চিহ্ন এখানে বসাতে হবে। তাহলে আমরা একটু দেখি। দেখো তো বন্ধুরা, 73 আর 37 আমরা কিভাবে চিহ্নটা বসাবো? ছোট নয় অথবা বড় নয়। আমরা একটু এককের ঘরে দেখি। এককের ঘরে আমার 37-এ কত আছে? 7। আর 73-এ এককের ঘরে কত? 3। তাহলে এককের ঘরের দিক দিয়ে আমাদের 7 বড়, তাই না বন্ধুরা? তাহলে আমাদের তো এটার ক্ষেত্রে আমরা এককের ঘরের ক্ষেত্রে 7 পেয়ে গেলাম বড়, কিন্তু আমাদের আরেকটি ঘর আছে। সেটা কোন ঘর বলো তো? দশকের ঘর। দেখো 37 এর দশকের ঘরে কয় দশক আছে? 3 দশক আছে। 3 দশকে কত বলো তো বন্ধুরা? ঠিক বলেছো, 3 দশকে 30। আর 73 এর দশকের ঘরে কয় দশক আছে? 7 দশক। এবার বন্ধুরা বলো তো 7 দশকে কত হবে? আমরা নামতা শিখেছি না? 7 দশকে 70। তাহলে এবার বলো তো আমাদের দশকের ঘরের দিক থেকে বড় হলো? ঠিক বলেছো, আমাদের দশকের ঘরের দিক দিয়ে 73 বড় হয়ে গেল, তাই না বন্ধুরা? 7 দশকে 70 আর এদিকে আমাদের 3 দশকে 30। তাহলে আমরা দশকের দিক দিয়ে আমাদের 73 বড়। তাহলে এক্ষেত্রে আমাদের কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট এবার আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা বুঝতে পারলাম 73 হচ্ছে বড় আর 37 73 থেকে ছোট। আর আমরা যখন চিহ্ন বসাবো বন্ধুরা,
একটা কথা মনে রাখবে, আমরা সব সময় আমাদের বামে যে সংখ্যাটা থাকবে তার উপরে আমরা ভিত্তি করে চিহ্নটা বসাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের বামে কত আছে 73, আর ডানে আছে কত 37। তার মানে 73 37 থেকে কি ছোট নয়, তার মানে কি 73 37 থেকে বড়। তাহলে আমরা কি বসাবো, 73 37 থেকে ছোট নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বাকি যে 2 নম্বরটা আছে এটা তোমরা করবে, কেমন? তাহলে বন্ধুরা আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? আমরা কি শিখলাম আজকে বলো তো? গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীকগুলোর মধ্যে আমরা কি শিখলাম? শ্রেণীবিন্যাস শিখলাম, যেখানে আমাদের সম্পর্ক প্রতীক আছে, সংখ্যা প্রতীক আছে এবং আমাদের প্রক্রিয়া প্রতীক আছে। এবার বলো তো বন্ধুরা, ঝটপট বলবে, সংখ্যা প্রতীক কয়টি? ঠিক বলেছো, সংখ্যা প্রতীক 10টি। আচ্ছা বলো তো প্রক্রিয়া প্রতীক কয়টি? চিন্তা করে বলো। ঠিক বলেছো, প্রক্রিয়া প্রতীক 4টি। আচ্ছা এবার আমি তোমাদের একটি প্রতীক দেখাবো, তোমরা নাম বলবে। বলো তো এটার নাম কি? ঠিক বলেছো তোমরা, এটা হচ্ছে সমান নয়। আরেকটি প্রতীক দেখাই তোমাদের, বলো তো এই প্রতীকটার নাম কি? ঠিক বলেছো তোমরা, এটা হচ্ছে কোন হাত? দেখো তো, এটা হচ্ছে আমাদের ডান হাত, তার মানে এটা হচ্ছে ক্ষুদ্রতর। ধন্যবাদ তোমাদের। আর দেখো তো এটা কত? 7, এটা 2। এগুলোকে আমরা কি বলি বলো তো? ঝটপট বলে ফেলো। ঠিক বলেছো তোমরা, এগুলোকে আমরা কি বলবো? সংখ্যা প্রতীক। আশা করি তোমরা প্রতীকগুলো ভালোভাবে চিনতে পেরেছো। তাহলে বন্ধুরা আমরা তো আমাদের বাড়ির কাজ নিব। দেখো বোর্ডে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 72 3 নং এর 4টি সমস্যার সমাধান করব। আমরা আমাদের যখন বিদ্যালয় খুলবে তখন আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের খাতাগুলো দেখাবো, বিষয় শিক্ষকদের। কেমন বন্ধুরা? আজকে আমার ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা মনোযোগ দিয়ে বাড়ির কাজটা করে নিয়ে আসবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো?
করোনার এই সময়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে আশা করি সবাই বাড়িতেই আছো, ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি পূর্ববর্তী পাঠে পড়িয়েছিলাম সুষম খাদ্য কি, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। তোমরা যারা এখন স্কুলে পড়ছো, 6 থেকে 12 বছর বয়সী শিশু, তোমাদের এই বয়সের চাহিদা অনুযায়ী কি কি খাবার কি পরিমাণে খেতে হবে তা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু বন্ধুরা, তোমরা মনে করে দেখো, সব খাবারই কি চাইলে আমরা সব মৌসুমে খেতে পারি? তৃতীয় শ্রেণীতেও তোমরা পড়েছিলে সব খাবার সব মৌসুমে পাওয়া যায় না, কিছু কিছু খাবার বিশেষ কিছু মৌসুমে পাওয়া যায়। কিন্তু মৌসুম ছাড়া ওই খাবারগুলো যখন তুমি খেতে চাইবে, তখন আমাদেরকে কি করতে হবে? মৌসুমী খাবারটাকে আমরা সংরক্ষণ করব। তাহলে আমাদের আজকের পাঠ হলো খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ করতে আমরা এবার ভাববো কি কি উপায়গুলিকে নিয়ে আমরা কোন খাবার সংরক্ষণ করতে পারি। একই উপায়ে সব খাবার সংরক্ষণ করা যায় না। সব খাবার সংরক্ষণের উপায় যেহেতু এক নয়, তাহলে আমরা এখন কিছু পদ্ধতি সম্পর্কেও জানব। বন্ধুরা, চলো দেখি কোন খাবার কিভাবে সংরক্ষণ করা যায় তা আমরা এখন একটু শিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের শস্য জাতীয় খাবারগুলো এখানে দেয়া আছে। ধান, ডাল, গম। ধান আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? বছরে আমাদের ধান 3 বার হয়ে থাকে, আউশ, আমন, বোরো। আমরা তো ধান উৎপাদন করে সাথে সাথেই সবগুলো খেয়ে ফেলি না, তাই না? তাহলে আমরা কি করি? সারা বছর সেই ধানগুলো সংরক্ষণ করি। এখন বলো দেখি, ধান কিভাবে সংরক্ষণ করি? হ্যাঁ, ধান আমরা 2 উপায়ে সংরক্ষণ করতে পারি। সেদ্ধ করে শুকিয়ে, আবার সেদ্ধ না করেও শুকিয়ে আমরা ধান সারা বছর সংরক্ষণ করতে পারি। সেদ্ধ করে শুকিয়ে আমরা যে ধান থেকে চাল পাই, সেই চাল দিয়ে আমরা ভাত খাই। আবার সেদ্ধ না করে শুকিয়েও যেই চাল পাই, সেটা থেকে ভাত, পোলাও, বিরিয়ানি এগুলো খেতে পারি। তাহলে আমরা কি পেলাম? ধানকে আমরা চাল করে শুকিয়ে সংরক্ষণ করি। তারপর চলে আসি, একইভাবে আমাদের অন্যান্য শস্য যেমন ডাল, গম, এগুলোও তো আমরা উৎপাদনের পরে একবারেই খেয়ে ফেলি না, তাই না? এগুলো আমরা সংরক্ষণ করি। তাহলে কিভাবে সংরক্ষণ করি? এগুলোকেও আমরা রোদে শুকিয়ে, হ্যাঁ, রোদে শুকিয়ে আমরা এগুলোকে সংরক্ষণ করি। রোদে শুকিয়ে বস্তা ভর্তি করে অথবা ড্রাম ভর্তি করে আমরা পায়রোধী পাত্রে রেখে সংরক্ষণ করতে পারি। বন্ধুরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? মাছ, মাংস। মাছ, মাংস আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? রেফ্রিজারেটরে, রোদে শুকিয়ে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটি ইলিশ মাছ। ইলিশ মাছ সংরক্ষণ করার আরো একটি পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা সারা বছরই ইলিশ মাছ খেতে পারি। সেটা হলো লবণ দিয়ে। লোনা ইলিশ তোমরা সারা বছরই খেয়ে থাকো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী ছবিতে দেখি। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি রেফ্রিজারেটরে আমরা মাছ, মাংস সংরক্ষণ করতে পারি। সেই সাথে অল্প কিছু সময়ের জন্য শাকসবজি, ফলমূলও সংরক্ষণ করতে পারি। শাকসবজি, ফলমূল রেফ্রিজারেটরে খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না, এতে স্বাদগত মানের কিছু পরিবর্তন দেখা দেয়। বন্ধুরা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি লবণ দিয়ে কি করে মাছ সংরক্ষণ করা যায়। একই সাথে মাছকে রোদে শুকিয়ে শুটকি করেও আমরা মাছ সংরক্ষণের পদ্ধতিটা দেখেছি। শাকসবজিকে আমরা দেখেছি রেফ্রিজারেটরে সংরক্ষণ করেছি। কিন্তু আরো কিছু পদ্ধতি আছে। তোমাদের মায়েরা কিছু কিছু ফলমূল, সবজি থেকে জেলি, জ্যাম, আচার বানিয়ে থাকে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? জেলি দেখতে পাচ্ছি। এখানে একটি ফল থেকে জেলি প্রস্তুতি হয়েছে। ফলটা হলো স্ট্রবেরি। স্ট্রবেরি থেকে জেলি বানিয়েছি। আমি জানি তোমাদের মায়েরা বাসায় এই ধরনের জেলি বানিয়ে থাকে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আচার বানানো হয়েছে। তোমাদের মায়েরা বাসায় আচার বানিয়ে থাকে, আমরা বাসায় আচার বানিয়ে থাকি। তাহলে আমরা কি কি ফল থেকে আচার বানাই? জলপাই থেকে, আম থেকে, বড়ই থেকে আমরা আচার বানিয়ে থাকি। জলপাই তো সারা বছর পাওয়া যায় না,
তাহলে শীতকালে যে জলপাইটা পাওয়া যায় সেটা দিয়ে আমরা যখন আচার বানাই সেটা সারা বছরই আমরা খেতে পারি, অর্থাৎ আচার বানিয়ে এই ফলগুলো আমরা সংরক্ষণ করতে পারি। এই ফলগুলো ছাড়াও আমরা আমড়া থেকে আচার বানাতে পারি, বড়ই থেকে আচার বানাতে পারি, তেঁতুল থেকে আচার বানাতে পারি, এই জাতীয় আরো কিছু টক ফল থেকে আমরা আচার বানিয়ে থাকি। এই ফলগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। জলপাইয়ের মতো একইভাবে আমরা যখন এটাকে আচার বানিয়ে ফেলি তখন সারা বছর খেতে পারি। আর ওই যে মজার ফল আম, আম থেকে শুধু আচার বানিয়ে নয়, মোরব্বা বানিয়ে রাখতে পারি, জেলি বানিয়েও আমরা রাখতে পারি, যেটা আমরা সারা বছর খেতে পারি। আচারের মতো এই ছবিতে আমরা দেখছি ফল থেকে জেলি বানিয়েও আমরা সারা বছর ফল সংরক্ষণ করতে পারি। ছবিতে আমরা দেখেছি স্ট্রবেরি থেকে জেলি বানানো হয়েছে, কিন্তু আমি জানি তোমাদের মায়েরা বাসায় আরো অনেক রকমের ফল থেকেই জেলি বানিয়ে থাকে। এই যেমন ধরো কমলা, আপেল, পেয়ারা, এই জাতীয় আরো কিছু ফল থেকে আমরা জেলি বানিয়ে সারা বছর খেতে পারি, সংরক্ষণ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ দেখেছি কিভাবে বিভিন্ন জাতীয় খাবার সংরক্ষণ করা যায়। তাহলে চাল ডাল কিভাবে সংরক্ষণ করা যায়? হ্যাঁ, রোদে শুকিয়ে চাল ডাল বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে পারি। এছাড়াও আমরা দেখেছি মাছ মাংস কিভাবে সংরক্ষণ করা যায়। অল্প সময়ের জন্য মাছ মাংসকে আমরা ফ্রিজেও রাখতে পারি, এছাড়াও আরো রয়েছে রোদে শুকিয়ে লবণ দিয়ে এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। মাছ যখন শুকিয়ে ফেলি তখন সেটা কি হয়ে যায়? শুটকি হয়ে যায়। আর তারপরে আমাদের রয়েছে যেমন শাকসবজি, ফলমূলকে যদিও আমরা অল্প সময়ের জন্য ফ্রিজে রাখতে পারি, তার পাশাপাশি আমরা আচার করে, জেলি করে, জ্যাম বানিয়ে, তারপর আমরা সেগুলোকে মোরব্বা করে আমরা সেগুলোকে কিন্তু সংরক্ষণ করতে পারি। এক মৌসুমের খাবারকে অন্য মৌসুমে সারা বছরই খেতে পারি। তাহলে বন্ধুরা, চলো আমরা এবার একটি ছক তৈরি করি। ছক তৈরির শুরুতে তোমরা সবাই খাতা কলম হাতে নাও। হ্যাঁ, চলো আমরা একটি ছক তৈরি করি। আমাদের বইতে দেয়া আছে যে খাদ্যগুলো, দেখো প্রথমে রয়েছে মাছ মাংস। মাছ, মাছ মাংস সংরক্ষণ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলাপ করেছি। মাছ মাংস আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি, তারপর সংরক্ষণ করতে পারি শুকিয়ে। তাহলে আমরা এখানে লিখে ফেলি ফ্রিজে শুকিয়ে। আমাদের তার পরবর্তী খাদ্য দেয়া আছে দুগ্ধজাত খাদ্য, দুধ, মাখন, দই, এ জাতীয় খাবারগুলো। দুগ্ধজাত খাদ্য, দুগ্ধজাতীয় খাদ্য আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি আমরা জেনেছি। আমরা দুগ্ধজাতীয় খাদ্য সংরক্ষণ করতে পারি ফ্রিজে। আমি এখানে লিখেছি দুগ্ধজাত খাদ্য আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি। দুগ্ধজাতীয় খাবার যেমন দুধ, পনির, মাখন, দই, এই জাতীয় খাবারগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করি, তোমাদের মায়েরা বাসায় ফ্রিজে রাখে। তারপর রয়েছে শাকসবজি। শাকসবজি বাসায় তোমাদের মায়েরা আচ্ছা বন্ধুরা, তারপর আমাদের রয়েছে ফলমূল। ফলমূল আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তোমাদেরকে আমি বলেছিলাম। হ্যাঁ, জেলি বানিয়ে, জ্যাম বানিয়ে, আচার বানিয়ে আমরা ফলমূলকে সংরক্ষণ করতে পারি। এক মৌসুমের ফলমূল আমরা অন্য মৌসুমে সারা বছরই খেতে পারি। এছাড়াও আরো বলেছিলাম একইভাবে এই যে দুগ্ধজাতীয় খাবার এবং শাকসবজির মতো অল্প সময়ের জন্য আমরা ফ্রিজেও ফলমূল সংরক্ষণ করতে পারি। তাহলে জেলি, আচার বানিয়ে
আর হলো ফ্রিজে। বন্ধুরা, তাহলে আমরা ছকটি প্রস্তুত করলাম। এখন তোমরা তোমাদের খাতার সঙ্গে চলো আমার ছকটি মিলিয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, মাছ মাংস আমরা সংরক্ষণ করেছি কি উপায়ে? তোমরা কিভাবে করেছো? কি লিখেছো? ফ্রিজে শুকিয়ে। এই তো, চমৎকার। দুগ্ধ জাতীয় খাদ্য ফ্রিজে, চমৎকার। শাকসবজি ফ্রিজে কিছু সময় ধরে সংরক্ষণ করা যায়। হ্যাঁ, তোমরাও ফ্রিজে লিখেছো, চমৎকার হয়েছে। ফলমূল জেলি বানিয়ে, আচার বানিয়ে তোমাদের মায়েরা যেভাবে সংরক্ষণ করে, এছাড়াও আমরা ফ্রিজেও কিছু সময় রাখতে পারি। এই তো বন্ধুরা, চমৎকার হয়েছে। আমাদের চমৎকার একটি ছক প্রস্তুত হয়ে গেল। বন্ধুরা, শুধু ছক প্রস্তুতি নয়, আমরা তারপরে জানবো খাদ্য সংরক্ষণের গুরুত্ব। কেন আমরা এই খাদ্যগুলো সংরক্ষণ করব সেগুলো সম্পর্কেও আমরা জানবো। এছাড়াও বন্ধুরা, আমরা কিছু খাবার সারা বছরই পেয়ে থাকি, বাজারে দেখতে পাই। যেমন ধরো আলু, টমেটো। তোমাদের মনে প্রশ্ন জেগেছে, এই আলু টমেটো সারা বছর কি করে পাই? এগুলো বৃহৎ পরিসরে কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষণ করা হয়। প্রয়োজন অনুযায়ী সেগুলো আমাদের বাজারে চলে আসে, অর্থাৎ আমরা সারা বছরই এগুলো বাজারে পেয়ে থাকি। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম খাবার কিভাবে সংরক্ষণ করা যায়, তাই না? এখন আমরা জানবো যে খাবার আমরা কেন সংরক্ষণ করি বা খাদ্য সংরক্ষণের গুরুত্ব। আমরা কেন খাদ্য সংরক্ষণ করি? মনে করো এখন আমাদের আমের মৌসুম, সারা বছর তো আম পাবো না। তাহলে এখন যদি আমরা সংরক্ষণ করি, এটা আমরা ভিন্ন মৌসুমে খেতে পারবো। আর এখন হয়তো সব আম খেতে পারবো না, এতে অপচয় হবে। তাহলে খাদ্য সংরক্ষণ করলে আমাদের অপচয় রোধ হয় এবং ভিন্ন মৌসুমেও সেটা খাওয়া যায়। আর এছাড়াও ধরে নাও যে খাদ্য যদি আমরা সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারি, তাহলে এতে ব্যাকটেরিয়া জন্মাবে না। তুমি খাদ্য সংরক্ষণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারবে। এক মৌসুমের খাবার অন্য মৌসুমে খেতে পারবে। এজন্যই আমাদের খাদ্য সংরক্ষণ করা খুব জরুরি। চলো আমরা ছবিতে লক্ষ্য করি কি দেখতে পাই। খাদ্য সংরক্ষণের গুরুত্বে আমরা পাই মৌসুমী ফল সংরক্ষণ। খাদ্য সংরক্ষণ করলে আমরা এক মৌসুমের ফলকে অন্য মৌসুমে খেতে পারি। ফলকে যখন আমরা আচার করে রাখি, জেলি জ্যাম করে রাখি, তখন কিন্তু আমরা সারা বছরই সেটা খেতে পারি। এছাড়াও যদি আমরা হিমাগারে, ফ্রিজে সংরক্ষণ করি, সেটাও দেখা যাবে তুমি গ্রীষ্মকালের আম সারা বছরই খেতে পারবে। আমরা ফ্রিজে জুস করে যখন রেখে দিব, তোমার যখন মন চাইবে তখনই তুমি সেটা বের করে খেতে পারবে। তাহলে খাদ্য সংরক্ষণের গুরুত্বটা এখানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। সহজে পরিবহন। খাদ্য সংরক্ষণের আরেকটা গুরুত্ব হলো সহজে পরিবহন। যেমন ধরো তোমার মা 5 কেজি আমের আচার করেছে, তখন সেটা একটা জারে চলে আসবে। তুমি চাইলেই খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। তোমার মা যখন অনেকগুলো টমেটোকে একসাথে কি বানিয়েছে? সস বানিয়েছে। এই তো, যখন সস বানালো তখন কি হলো? সেটা একটা বোতলে চলে এলো। তখন তুমি ইচ্ছা মতো সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে খেতে পারবে। আমরা তারপর ভাববো আমাদের পরবর্তী গুরুত্ব হলো অপচয় রোধ। এই যেমন ধরো এখন আমাদের আমের মৌসুম, আমরা সবগুলো আম কি এখন খেতে পারবো? আমরা কি করব? সেটা সংরক্ষণ করে রেখে দিলাম। এতে অপচয় হলো না। যে আমগুলো খেতে পেরেছি তা তো পারলামই, বাকি যে আমগুলো রয়ে গেল সেগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিলাম। তোমার যখন মন চাইবে তখন তুমি সেটা খেতে পারবে। তোমার মা সেটাকে মোরব্বা করে রেখেছে, সেটাও তুমি কিছুদিন পর খেতে পারবে। আচার করে রেখেছে, সেটাকে তুমি অন্য সময় খেতে পারবে। আবার ধরো যেমন শীতকালে কমলা পাওয়া গেল, তোমার মা কি করলো? সেটা দিয়ে একটা জেলি বানিয়ে ফেললো। সেই জেলিটা তুমি অন্য মৌসুমে যখন তোমার খেতে ইচ্ছা হবে তখন খেতে পারলে। এতে তুমি তখনও কমলার স্বাদটা পেলে এবং এই মৌসুমে যতটুকু প্রয়োজন ততটুকু খেলে, বাকিটুকু আর অপচয় হলো না। বন্ধুরা, খাদ্য সংরক্ষণের গুরুত্ব আলাপ করতে গিয়ে আমরা আবার পেয়েছি পচন রোধ। একটা পচন রোধ, তুমি যেমন ধরো তোমার বাবা বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো যদি তোমার মা যথাসময়ে সংরক্ষণ না করে, অর্থাৎ
ফ্রিজে না রাখে অথবা শুটকি বানিয়ে না রাখে, তাহলে এই মাছগুলো কিন্তু কিছুক্ষণ পরেই আর খাওয়ার উপযোগী থাকবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? সঠিক উপায়ে খাবারটাকে পচন রোধ করতে সংরক্ষণ অবশ্যই করতে হবে। তারপর আমরা পেয়েছি ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হ্যাঁ, আবার যেমন ধরো তোমার বাবা মাংস নিয়ে এসেছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম মাংস আমরা ফ্রিজে রাখতে পারি, রোদে শুকিয়েও রাখতে পারি। তোমার মা যদি সেটাকে যথাসময়ে রান্না না করে তাহলে কি করতে হবে? ওই যে বলেছিলাম ফ্রিজে রাখতে হবে অথবা শুকিয়ে রাখতে হবে। যদি আমরা সেই পদ্ধতিতে না যাই, সংরক্ষণ না করি, তাহলে কি হবে? সেটাতে ব্যাকটেরিয়া জন্মাবে, এতে আমাদের অনেক রোগ শোক হয়ে যাবে। তাহলে এই ব্যাকটেরিয়া থেকে এবং পচন থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের মাছ, মাংস, শাকসবজি, দুগ্ধ জাতীয় খাবার এগুলোকে সঠিক উপায়ে সংরক্ষণ করতে হবে। চলো বন্ধুরা, তাহলে আমরা এবার দেখি বই খুলে বইয়ে আমাদের জন্য কি তথ্য দেয়া আছে। 43 পৃষ্ঠাটি খুলে তোমরা এবার পড়তে থাকো। খাদ্য সংরক্ষণের উপায়। বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাদ্য সরবরাহ করা যায়। তাহলে বন্ধুরা, এই পাঠ থেকে আমরা কি পেলাম? প্রথমেই আমরা শিখেছি খাদ্য কি উপায়ে সংরক্ষণ করা যায়। কি কি উপায়গুলো আমরা আবার বলি। আমাদের উপায়গুলো ছিল ফ্রিজে রেখে, আবার হিমাগারে রেখে, রোদে শুকিয়ে, লবণ দিয়ে। এই উপায়গুলোতে আরো কিছু উপায় আছে, আচার বানিয়ে, এগুলো তো বলেছি, জ্যাম বানিয়ে। এই উপায়গুলো দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। আর খাদ্য সংরক্ষণের গুরুত্ব কেন? আমরা কেন খাদ্য সংরক্ষণ করব? অপচয় রোধ করতে, এক মৌসুমের খাবার অন্য মৌসুমে পাওয়ার জন্য, সহজে যেন আমরা খাদ্যকে পচন থেকে ভালো রাখতে পারি, সেজন্য আমরা সঠিক উপায়ে খাদ্য সংরক্ষণ করব। তাহলে বন্ধুরা, চলো এবার আমরা আমাদের বাড়ির কাজটি বুঝে নিই। তোমরা সবাই খাতা খুলে তোমাদের বাড়ির কাজটি লিখে নাও। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দুটি বাড়ির কাজ দিয়েছি। 1, খাদ্য সংরক্ষণের 3টি উপায় লিখো। 2, খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে তোমাদের অভিভাবকের সহায়তায় বাড়ির কাজটি সম্পন্ন করবে। তোমাদের স্কুল যখন খুলবে তখন বিজ্ঞান শিক্ষককে সেই বাড়ির কাজটি নিয়ে দেখাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে পুরো সময় জুড়েই এখন আমাদের শিশুরা থাকছে। আপনারা শিশুদের স্বাস্থ্যের যত্ন নেবেন, সেই সাথে তাদের পড়াশোনার বিষয়ে বাড়ির কাজ তৈরিতে সহায়তা করবেন, মনোযোগী হবেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।